মোহনা টিভি তথা সারা দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন আমরা বাংলাদেশের এপার থেকে ওপার ঘুরে বেড়াচ্ছি জনগণের নানান প্রশ্ন নিয়ে, জনগণের নানান প্রশ্নের উত্তর খোঁজার জন্য। জনগণ যে সকল প্রশ্ন যাদের নিকট করতে পারেন না কিংবা সুযোগ পান না, সে সকল প্রশ্ন নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি বিভিন্ন জনপ্রতিনিধির কাছে। আজকে সারা দাও বাংলাদেশ টিম এমন একজন মানুষের কাছে উপস্থিত হয়েছেন যাকে নিয়ে আসলে নানান ধরনের মানুষের কৌতূহল, তার রাজনৈতিক জীবন নিয়ে অনেকের অনেক কিছু জানার আছে, শেখার আছে তার রাজনৈতিক দর্শন থেকে। আজকে আমরা উপস্থিত হয়েছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমা রহমান মহোদয়ের কাছে। তার কাছ থেকে আমরা জানতে চাইব রাজনীতির নানান বিষয়ে। বিভিন্ন প্রশ্ন তো থাকছেই, তার সাথে আজকে আমাদের আরেকটি বিশেষ যেটি থাকছে সেটি হলো তার এই দীর্ঘ রাজনৈতিক পথ চলার বিস্তারিত গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটি পরিবার যা বাংলাদেশের জ্ঞান, শিল্প এবং রাজনীতির ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খানের যোগ্য কন্যা সেলিমা রহমান। মেধাবী ভাই বোনদের সহচর্যে বেড়ে ওঠা সেলিমা রহমান নিজের পরিচয় গড়েছেন রাজনীতির এক কঠিন ও কণ্টকাকীর্ণ পথে। পারিবারিক বলয়ে রাজনীতির আবহ থাকলেও তিনি বেছে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ। দলের যুগ্ম মহাসচিব থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান প্রতিটি ধাপে নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। বর্তমানে তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন 2001 থেকে 2006 সাল। চারদলীয় জোট সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। দেশের শিল্প সংস্কৃতির বিকাশে তার অবদান এবং প্রশাসনিক দক্ষতা তাকে রাজনীতিতে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। ক্ষমতার মসনদ থেকে রাজপথের ধুলো সবখানেই তিনি অবিচল। 2012 সালে এপ্রিল, 2014 সালের জানুয়ারি সহ একাধিকবার তিনি রাজনৈতিক কারণে কারাবরণ করেন। অগ্নিসংযোগ বা ভাঙচুরের মতো অসংখ্য রাজনৈতিক মামলার মোকাবিলা করেও তিনি দমে যাননি। ব্যক্তিগত পরিচয় ছাপিয়ে তিনি আজ জাতীয় রাজনীতির এক পরিচিত মুখ। শত প্রতিকূলতার মাঝেও নিজ আদর্শে অবিচল থেকে সেলিমা রহমান প্রমাণ করেছেন রাজনীতি মানেই হলো ধৈর্য এবং সংগ্রামের এক নিরন্তর যাত্রা। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। শুরুতেই প্রশ্ন রাখতে চাই, ছোটবেলায় কখনো কি স্বপ্ন দেখেছিলেন রাজনীতিবিদ হবেন, বা কি হওয়ার ইচ্ছা ছিল? যদি রাজনীতিবিদ না হতেন তাহলে কি হতেন? দেখুন, ছোটবেলায় সত্যিকার অর্থে কি রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন আমার কোনোদিনই ছিল না। এমনি হয়তো আমাদের যেহেতু একটু পলিটিক্যাল পরিবার আছে, আমার নানা, তারপরে মামা, এরা বিভিন্ন জনে বিভিন্ন সেই সময় পাকিস্তান আমলে, তারপরে আমার বাবা, আমার ভাইরা বিভিন্ন সেই সময় লেফট পলিটিক্স চলতো, এইরকম কিছু অ্যাটমসফিয়ার আমাদের ফ্যামিলির মধ্যে ছিল। তারপরেও আমি কোনোদিন চিন্তা করিনি, কারণ আমি পছন্দ করতাম গান বাজনা, পড়াশোনা, এগুলো আমার মনটা সম্পূর্ণ অন্যদিকে ছিল। কাজে এদিক দিয়ে আমি কোনোদিন চিন্তা করিনি। তবে একটা কথা, যেহেতু আমরা অনেক ভাই বোন এবং আমার বাবার একটা ছিল যে আমাদের প্রচুর বই কিনে দিত, এবং আমার মনে হয় আমার জ্ঞান হওয়ার পর থেকে আমরা প্রচুর বই পেয়েছি, যে বইগুলো আমার মাথার উপর বড় বড় 3-4 ভাই, তারা তো সব বিভিন্ন বই আনতেন। আমার অতি ছোটোবেলায় আমি অনেক বই পড়ে ফেলেছি, যেসব বই পড়ার কারণে লেফট পলিটিক্স বলেন, কিছু কিছু সেই সময় আবার যুক্তফ্রন্ট নিয়ে আলোচনা, এরকম এক একটার পর এক একটা ধারণা আর কি ওই সময় গ্রো করেছে। কিন্তু আমি নিজে কোনোদিন পলিটিক্স করব ওইভাবে কিন্তু আমি চিন্তা করিনি। রাজনীতিতে প্রবেশটা গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। রাজনীতিতে প্রবেশ আমারটা কিন্তু হঠাৎ করে হয়েছে। এমনিতে ধরেন ভাষা আন্দোলনের সময় আমরা দেখেছি আমাদের ভাইরা কিভাবে জেলে গিয়েছে কিংবা কবিতা লিখেছে। আমার বাবা চিৎকার করতেন, তখন উনি তো একজন সরকারি অফিসার ছিলেন, উনি যাচ্ছিলেন এইসব কারণে। কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে ওই ভাইরা যা বলতো সেটা করতাম। ওই পর্যন্তই। ভাষা আন্দোলনে তখন ছোটো ছোটো বই বেরোতো, তখনও কিন্তু ভাষা আন্দোলন স্বীকৃত হয় নাই। তো ওই ছোটো ছোটো বই হয়তো আমাদের হাতে স্কুলে পাঠায় দিতাম, এনায়েতুল্লাহ খান
বলতো এগুলো নিয়ে বইগুলো নিয়ে বাসা স্কুলে ডিস্ট্রিবিউট করো। তো ওই ধরনের কিছু অ্যাকশনে ছিলাম। কেমন হচ্ছে আমার ধারণা ছিল আমি পড়াশোনা করি, আমি পিএইচডি করি, ইউনিভার্সিটি চাকরি করব। তো হঠাৎ করেই যখন স্বাধীনতার সময়ের একটা তো বিরাট ধাক্কা খেলাম আমরা। আমার ভাই ব্রাদাররা সব চলে গেল। আমরা মনে আছে আমি এক রাতের মধ্যে আমার বাড়ি ছেড়ে আমি গুলশানে আমার আব্বার বাসায় আশ্রয় নিলাম বাচ্চা কাচ্চা নিয়ে, সমস্ত কিছু ফেলে দিয়ে। কারণ আমি থাকতাম লালমাটিয়ায়। ওই সময় লালমাটিতে বিহারিদের ছিল ভালো। তো আর ওই সময় আমার যে ভাই ইউনিভার্সিটিতে পড়তো, ওরা যে ওদের কয়েক বন্ধু মিলে আমার পাশের বাসায় থাকতো। ওরা 23শে মার্চ বোধ হয় এনায়তুল্লাহ মানে ছোটদা আর কি, ছোটদা এসে আমাদেরকে বলে আমাদের বাসায় আসে। উনিও লালমাটিয়ায় থাকতেন। বললো যে আলোচনা ফলপ্রসূ হয় না, একটা ঘটনা ঘটবে, পাকিস্তানি বাহিনীরা আক্রমণ করবে বলে উনি কিন্তু একটা জিনিস উনি বাসা থেকে কিন্তু চলে গেলেন, মানে নিজের বাসা থেকেও, কারণ ওনার বাসায় এসেছিল ওই সময় যে প্রথম যে ধাক্কাটা, যে সব সাংবাদিক বুদ্ধিজীবীদের ধরে যে নিয়ে যাওয়া, যেটা 25-এর রাত্রে যেটা হয়েছে, চলে গেলেন। আর আমরা তো দেখলাম 25-এর রাত্রে সারা রাত ধরে ওই সমস্ত হচ্ছে, চিৎকার হচ্ছে। তারপরে আমরা দেখার পর ওই একইভাবে চলে আসলাম বাসায়, আব্বার এখানে আশ্রয় নিলাম। এবং পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ, সেখানে যে ঘোষণা, বিশেষ করে একটা ঘোষণাই আমার মনে দাগ কেটেছিল, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যে স্বাধীনতার ঘোষণা দিলেন, ওই ঘোষণাটাই কিন্তু একটা মনের মধ্যে একটা নতুন একটা আলোড়নের সৃষ্টি করলো। ওই সেইভাবেই যখন স্বাধীন হয়ে গেল দেশে অনেক কিছু ক্রাইসিস শুরু হয়ে গেল। সেই সময় এখানে আপনি জানেন সালেহা মার্ডার কেস, এক ডাক্তার এক সাংবাদিকের মেয়ে না কিসের মেয়ে, যাই হোক, তাকে মেরে ফেললো। ওটার জন্য আমরা তখন নারী ও পুনর্বাসন কেন্দ্র বলে একটা কেন্দ্র ছিল, ইস্কাটনে থাকতাম আমি, আমাদের সামনেই। ওটার আমরা সদস্য ছিলাম। তা আমি, ফরিদা রহমান, আমরা সব গেলাম প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে, এটার বিচার হওয়া চাই। ওইটাই কিন্তু আমার প্রথম পদক্ষেপ, ওই সালেহা পদযাত্রার এটাই প্রথম পদক্ষেপ। ওখানে যাওয়ার পরে তখন শামসুল হুদা চৌধুরী, উনি তো চেনে নিত, উনি বললেন যে এতে তোমরা কেন রাজনীতিতে আসছো না। এবং ওইটাই আমার শুরু হয়ে গেল রাজনীতির পথযাত্রা শুরু। প্রসঙ্গক্রমে একটি জিনিস জানতে ইচ্ছে করছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই স্বাধীনতার ঘোষণার ভাষণ, সেটি আসলে আপনি কি আপনার বাবার বাসায় বসেই? না, বাবার বাসা না, এটা প্রথম শুনেছি আমরা আমাদের নিজেদের বাসায়। মানে আমি তখনও বাবার বাসায় যাইনি, মানে লালমাটি দিয়েছিলাম। তারপরে তো 3 দিন পরে আমার গাড়ি টাড়ি সব ফেলে মানে 2-1টা জিনিস নিয়ে আমরা চলে গেছি। পরে তো বাসা লুটটুট হয়েছে। 25শে মার্চ রাতের যেই কালো রাত্রি বলা হয়, সেই রাতের কোনো স্মৃতি কি? হ্যাঁ, সেই রাতে সারা রাত আমরা জাগা, কারণ সারা রাত আমরা ছাদের উপর ছিলাম। কারণ আমরা দেখছি চারিদিকে ভয়ানক অন্ধকার, কোথাও আমরা তো সব ব্ল্যাক ফ্ল্যাগ উঠিয়েছিলাম ওই সময়। এবং ওখান থেকে যে বিহারিরা চিৎকার করছে, কারণ তখন কিন্তু বিহারিরা খুব অ্যাক্টিভ, আর ওই পাড়াটা ছিল সম্পূর্ণ বিহারিদের কন্ট্রোলে। যে কারণে আমরা বিশেষ করে আমার হাজব্যান্ড তখন মেশিন টুলস না ইঞ্জিনিয়ারিং ওখানে কাজ করতেন, উনি ছিলেন ওখানকার ম্যানেজার। তো ওনার ধরুন 3টা গাড়ি ছিল, তারপরে আরও অনেক কিছু, সব সেটা তো পারলাম না আমরা পরদিন সকালে একদিন বোধহয় ছিলাম, কিন্তু অবস্থার দেখে আমরা তখন, আর আমার পাশের বাসায় ছিল খালেদ মোশাররফের বাসা, এবং খালেদ মোশাররফের বাসা, কাজে ওই খালেদ মোশাররফের বাড়ি লুটপাট হয় সেটাও আমরা টের পাচ্ছি, ওনার বাড়ি যে আক্রমণ করেন। কাজে আমরা সহজে ভীতু ছিলাম আর কি, যে কি হয় না হয়। আমার তখন ছোটো 2টা বা 3টা বাচ্চা আর কি। তো ওদেরকে নিয়ে পরে আব্বার ওখানে আমরা ফোন করলাম, আব্বা বলে চলে আসো। তো আমরা কিছু না, সব জিনিসপত্র ফেলে জাস্ট প্রয়োজনীয় আর 1-2টা গাড়ি নিয়ে আমরা চলে গেলাম আর কি। আর সব কিছু ফেলে রেখে গেলাম। পরে তো বাড়ি লুট হয়, হয় ওখানে পাকিস্তানিরা খুব, মানে পাকিস্তানিরা বিহারিরা সেই সময় অত্যাচার করে আর কি। ধন্যবাদ আপা। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনি আমাদের ছেড়ে কিছুদিন আগেই চলে গিয়েছেন। তার সাথে আপনার অনেক স্মৃতি, আমিও জানি, আমিও আপনাদের স্মৃতি সম্পর্কে কিছুটা অবগত। শুধু একটি জিনিস জানতে চাই, বেগম খালেদা জিয়া এই নামটি এখন আমি আপনার সামনে নিলাম, বা যখনই কেউ নেয়
সবার আগে কোন স্মৃতির কথা মনে পড়ে, সেই স্মৃতিটা যদি আমাদের সাথে শেয়ার করেন। দেখেন, বেগম খালেদা যেহেতু আমার নেত্রী যেমন ছিলেন, রাজনৈতিক গুরু যেমন ছিলেন, তেমনি আবার সহকর্মীও ছিলেন। আমি তার কর্মী ছিলাম ঠিকই, কিন্তু আর সহকর্মী হিসাবে উনি আমাদেরকে ডিল করতেন। এবং তার সাথে আমার দীর্ঘদিনের পথযাত্রা, এটা সত্য কথা। আন্দোলনে বলেন, সংগ্রামে বলেন, এমনকি অবসর মুহূর্তে বলেন, আমরা অনেক দিন পালিয়ে বেরিয়েছি, সারা রাত ধরে হয়তো কথা বলছি, গল্প করেছি, কিংবা কোনো ঘটনা নিয়ে আলোচনা করেছি, এরপর কী হবে না হবে, এই সমস্ত পরিস্থিতির মধ্যে আমি ছিলাম। ওনার যে হাসি মুখের যে সহজ সরল জীবন এবং সৌন্দর্য পিপাসু একটা মন, যে সৌন্দর্য দিয়ে তিনি নিজেকে যেমন সুন্দরভাবে শৃঙ্খলার সাথে যে মানুষের সামনে উনি নিজেকে ফুটিয়ে রেখেছেন, ঠিক একইভাবে উনি যেখানে থাকতেন, যেখানে বসতেন, সেই জায়গাটা যেন উজ্জ্বল একটা আলোর মতো, সেই জায়গাটা কিন্তু ওনার চারিপাশে এটা কিন্তু ঘটে যেত। এই জিনিসটা কিন্তু ভীষণ একটা, মানে এটা বোধহয় আল্লাহ প্রদত্ত কোনো একটা গুণ, যে গুণের কারণে উনি যেখানে যখন থাকতেন সেই জায়গাটা উজ্জ্বল হয়ে উঠত। এটা আমার সবসময় মনে পড়ে, এই স্মৃতির কথা। রাজনীতি যখন শুরু করেছিলেন আপনি, সেই রাজনীতি শুরু করার পরে কখনো কি মনে হয়েছিল যে একদিন মন্ত্রী পর্যায়ে আপনার স্থান হবে, কিংবা আপনি রাজনীতির ঠিক এই জায়গাটায় পৌঁছাবেন? না, এখানে একটা ব্যাপার আছে। আমরা যখন রাজনীতি করতাম, রাজনীতি মানে আমরা এসেছি দেশের জন্য, প্রেসিডেন্ট জিয়ার, এবং প্রেসিডেন্ট জিয়ার সঙ্গেও আমি ঘুরেছি বিভিন্ন মিটিং টিটিংয়ে। আমাদের মনে কিন্তু তখনকার আমরা যে মহিলারা ছিলাম, আমরা কিন্তু কেউ কিন্তু কোনো খুব একটা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা রাজনীতি করিনি যে এমপি হতে হবে। যে কারণে 90-এর গণ আন্দোলনে যে এত দীর্ঘ সময় আমরা কাটিয়েছি, কিন্তু আমাদের কোনো দিন, আজকাল যেমন দেখেন কথায় কথায় সেলফি, কথায় কথায় ছবি, কথায় কথায়, এগুলো আমাদের মধ্যে কিচ্ছু ছিল না। আমরা খুব সহজ সরলভাবে, আর ম্যাডাম ম্যাডাম আমাদেরকে সাথ দিতেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু আমাদের সাথে থাকতেন। হয়তো 21শে ফেব্রুয়ারি আমরা মনে করলাম যে আমরা সাদা কালো পাড়ের শাড়ি পরবো, একরকম শাড়ি পরে মিছিল করব ম্যাডামকে সাথে নিয়ে, এটা আমরা করেছি। মানে ম্যাডাম আমাদের নেত্রী, যেমন নেত্রীর পাশাপাশি একজন সহকর্মীর মতন করে আমাদের সাথে ডিল করতেন। যে কারণে আমরা ওই সময় যে 90 আমরা যে কোনদিন এমপি হয়ে মন্ত্রী হব, সেটাও কিন্তু আমাদের কল্পনা ছিল না। এবং 91 আমার কাছে মনে হলো হঠাৎ করেই যেন আমরা এমপি পেয়ে গেলাম, মানে হঠাৎ করেই, এটা কিন্তু আমাদের মাথার মধ্যেও ছিল না। একাল সেকাল বহুকাল রাজনীতি দেখেছেন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাংলাদেশে ঠিক কতটা বাধা পায় বা প্রতিবন্ধকতা তৈরি করে পরিবার কিংবা সমাজ? দেখুন, পরিবার সমাজ সব দিক থেকে নারী রাজনীতি একটা বাধা পায়। এই কারণে সমাজ তো পরিবর্তন হচ্ছে। আমাদের সমাজ, আপনি যদি বলেন, আমি কিন্তু স্কার্টে খুব পশ এরিয়াতে থাকতাম, কিন্তু আমি যদি রাত 10টার সময় বাসায় ফিরতাম, তখন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু পশ, তারা কিন্তু একটু বাঁকা চোখে তাকাতো। মানে সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারী সমাজের এগিয়ে যাওয়াটা অনেকখানি এগিয়ে এসছে। আর এই রাজনীতিতে মানে স্থান পাওয়া, এটা খুবই কঠিন ব্যাপার। এবং এই যারা আমাদের যারা সহযোদ্ধা থাকে, মানে আমাদের যারা ভাইয়েরা থাকেন, তারা কিন্তু অত সহজে কোনো নারীকে সেইভাবে এগিয়ে যেতে দেয় না। মানে পথে পদে 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 বাধা আসে, এবং সেই বাধা অতিক্রম করে নারীকে এগিয়ে আসতে হয়। এটা সব জায়গায়, এটা পরিবারও চেঞ্জ হয়েছে। আমার মনে আছে ইস্কাটনে যখন 90-এর আন্দোলনে যখন মিছিল করতাম, বলতো যে রাজপথে কেন মেচপা কেন করছে, মিছিল করছে। এই যে চিন্তাধারার পরিবর্তন কিন্তু একটা বড় পরিবর্তন সমাজের, সেটা যেমন বাধা অতিক্রম হয়েছে আজকে। কিন্তু যদি রাজনীতিতে বলেন, রাজনীতির গণ্ডি ঠেকানো কিন্তু ভীষণ কঠিন। আমরা যে এগিয়ে যাওয়াটা, এটা একটা নারীর পক্ষে খুব কঠিন। চমৎকারভাবে বললেন। প্রসঙ্গক্রমে আমার জানতে ইচ্ছে হচ্ছে, সেই বাধা বিঘ্ন প্রতিঘাত সব কিছু ঠেকিয়ে আপনি রাজনীতিবিদ হিসেবে আমাদের চোখে একজন সফল রাজনীতিবিদ, একজন তরুণী যিনি রাজনীতি শুরু করছেন, তিনি এই বাধা বিঘ্ন কিভাবে পার হবেন, এই ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে? যদি দৃঢ় প্রত্যয় এবং সততা থাকে, তাহলে সে নারী কিন্তু অনেকখানি অতিক্রম করতে পারে। আমি বলছিলাম যে নারীদের ওঠার কিন্তু দুইটা পথ থাকে। একটা হলো নিজের সততা এবং নিজের আত্ম অহংকার নিয়ে যদি সে এগিয়ে যায়, তাহলে কিন্তু সে সেটা অতিক্রম করতে পারে। আর একটা সেটা আপনারা জানেন, কিছু কিছু মেয়েরা আসে হয়তো কিছু ক্ষমতার লোভে কিংবা কিছু লোভে
যেটা কিছু লবিং টবিং করে, সেটা একটা দিকে তারা বেশি দিন টিকতে পারে না। কাজেই একটা নারীকে যদি শেষ পর্যন্ত লড়াই করতে হয়, তার থেকে রাজনৈতিকভাবে লড়াই করে যুদ্ধ করে আসাটাই হলো তার জন্য সর্বশ্রেষ্ঠ উপায়। ধন্যবাদ। একেবারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের দরজায় কড়া নাড়ছে। আপনি কতটুকু আশাবাদী আপনার দলের বিজয়ের ব্যাপারে? আমি তো এটা খুবই আশাবাদী, কারণ জনগণের যে আস্থা আপনারা দেখেছেন, বিশেষ করে পরপর কয়েকটি ঘটনা দেখেছেন। এমনিতে তো ধরেন তারেক রহমান সাহেব তো এ দেশের তরুণদের একটা ক্রেজ যেটা বলা হয়ে থাকে, কারণ তিনি তরুণ মানে তৃণমূল পর্যায়ে গ্রাম্য মানুষকে মানে কে সংগঠিত করেছিলেন ভীষণভাবে ওই সময় 2001 সনের ওই সময়। এবং সেই জন্য তার যে নেতৃত্ব, এই যে সুদূর লন্ডন থেকে তিনি যে নেতৃত্ব দিয়েছেন, এবং শুধু আমাদের বিএনপিকে না, আপনার অন্যান্য রাজনৈতিক দলকেও কিন্তু মোটামুটি তিনি ঐক্যবদ্ধ করতে পেরেছেন। কাজে আমি মনে করি তারেক রহমানের যে দেশ গড়ার পরিকল্পনা যেটা উনি বলছেন, যেটা হয়তো আপনারা কিছু কিছু জানেন, সেগুলো করতে হয়তো কিছুটা সময়ের প্রয়োজন। তবে আমার মনে হয় হয়তো পারা যাবে, তবে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু আমাদের সাথে হাত মিলাতে হবে। কারণ আমরা যদি সারাক্ষণই যদি বিরোধিতা আসতে থাকে, তখন কিন্তু অনেক কাজ কিন্তু মাঝপথে বন্ধ হয়ে যায়। তবে আমার মনে হয় যে দৃঢ় প্রত্যয় নিয়ে, বিশ্বাস নিয়ে উনি কাজ করছেন, পেরে যাবেন আশা করি। এবং বিএনপির যে ওনার প্রত্যাবর্তনের যে লোকের ঢল, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে যাওয়ার পর যে আপনারা দেখেছেন কী পরিমাণ লোক, যে বিএনপি যে একটা প্রতিষ্ঠিত আস্থাশীল দল, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কাজে আজকে নির্বাচন আসলে, নির্বাচনে অনেক কিছু হয়, তারপরে আমি বলবো বিএনপি ক্ষমতায় আসবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আপনাদের প্রতিদ্বন্দ্বী দল বিপুল সংখ্যক আসনে জয়লাভ করছেন, প্রায়ভাগ অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং ভূমিধস জয় যাকে বলা হয়। আপনি কি মনে করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা? না, দেখুন, বিশ্ববিদ্যালয়ে যে এটা জাতীয় ছাত্র সংসদ যে নির্বাচন, সেটার অন্য পরিপ্রেক্ষিত অন্য। কারণ আমরা 17টা বছর সত্যি কথা হওয়াটা অত্যাচারে, নিপীড়নে, মানে যে কারাগারে থেকে আমরা ওইভাবে ছাত্রদলগুলো কিন্তু সংসদে, বিশেষ করে ছাত্র ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন জায়গায় ওইভাবে সংগঠিত হতে পারে নাই। আর যারা করেছে, যারা এসেছে আমাদের প্রতিদ্বন্দ্বী বিপরীত, তারা তাদেরকে নিজেদেরকে কেউ আওয়ামী লীগ পরিচিতির ভিতরে থেকেছে, কেউভাবে বিভিন্নভাবে তারা কাজ করেছে। কিন্তু সেটা হয়েছে, এবং এর মধ্যে কিছু ইঞ্জিনিয়ারিংও আছে, যে কারণে হয়তো তারা দেখাচ্ছে যে তারা জিতে গেছে। কিন্তু এটার প্রভাব এত বড় একটা নির্বাচনে এটার প্রভাব পড়তে পারে না। আপনাদের দল থেকে বিদ্রোহীদের ব্যাপারে বহিষ্কার করা হচ্ছে, স্টেপ নেওয়া হচ্ছে, যারা বিদ্রোহী স্বতন্ত্র পদপ্রার্থী, তাও কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তারা আসন থেকে নিজেদেরকে উইথড্র করছেন না। তো এই ব্যাপারে আসলে আপনি কি মনে করেন, আপনি কি কখনো এরকমটা ভেবেছেন কিনা যে ম্যাডাম যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এরকম দৃশ্য দেখা যেত না, কিংবা দলীয় এই বিদ্রোহীটাকে কি স্বাভাবিকভাবেই নিচ্ছেন, না এবারটা একটু অন্যরকম? দেখুন, এবারে যে জিনিসটা হয়েছে, সত্যিকার অর্থে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি বলতে গেলে নাই, বলতে গেলে জামাত। এবং জামাতের ওরা যতই বলুক না কেন, আপনি কয়েকটা অঞ্চল ছাড়া ওদের কিন্তু সেই পরিমাণ মানে জনপ্রিয়তা নাই যাতে করে তারা জিতে আসবে। কাজেই আজকে যারা আমাদের, হ্যাঁ, আর আমাদের নেতাকর্মীরা যারা 17 বছর সংগ্রাম করেছে, তারা হয়তো ভেবেছে যে এই নির্বাচনে তো ধানের মানে বিজয়, এই কারণে এবার একটু বেশি হচ্ছে। তাও আমি বলবো সেরকম খুব একটা তো হয় নাই, 2-4 জায়গায় হ্যাঁ কোথায় কোথায় হচ্ছে, যেখানে জোটের যে জিনিসটা এবার এসছে, আরপিওতে জোটের যার মার্কা দিয়ে নির্বাচন করতে হবে, সেইখানেই হলো প্রবলেমটা। এবং সত্যিকার অর্থে ওখানে কতটা আমরা জিতে আনতে পারবো সেটা তো একটু চিন্তার ব্যাপার। কারণ আমাদের নেতাকর্মীরা ধানের শীষ ছাড়া অত সহজে অন্য কোথাও ভোট দিতে চায় না।
ধন্যবাদ আপনাকে। আপনি চাইলে প্রশ্নটি এড়িয়ে যেতে পারেন, কিন্তু জনগণের অনেক জানার ইচ্ছে, স্থায়ী কমিটির সদস্য হিসেবে প্রশ্নটি আমি আপনার কাছে করছি। আপনাদের জাতীয়তাবাদী দল বিএনপিতে যখন আপনারা নমিনেশন দিলেন এমপি পদপ্রার্থীদের, তখন কি আপনাদের সাথে আসলে এখন যিনি বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান, তখন ম্যাডাম অসুস্থ ছিলেন, আপনাদের সাথে আলাপ আলোচনা করেই এই 300 আসন বা যে আসনগুলোতে আপনারা দিলেন, এটি কি আসলে আগে যেরকম ম্যাডাম আপনাদের সাথে আলাপ আলোচনা করতেন বলে আমরা শুনতাম, তিনিও কি সেই ধারাটা বজায় রেখেছেন? হ্যাঁ, এখানে একটু অসুবিধা ছিল যে উনি ছিলেন বিদেশে, আমরা বাংলাদেশে। তারপরেও উনি হয়তো স্কাইপেতে ছিলেন। আমরা যেমন আমাদের মিটিং হয়, মিটিংয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে যে কাকে কাকে কোন আসন, কোন আসনে। সেখানে হয়তো কোথাও কোথাও কারো অবজেকশন ছিল, সেটা সেই মুহূর্তে এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ মানে কি, পরবর্তীতে আবার নতুন করে চিন্তা ভাবনা করা হয়েছে, এরকম হয়েছে। তবে আলাপ আলোচনার মাধ্যমে হয়েছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে জানতে চাই, আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান তিনজনকেই দেখছেন, তিনজনেরই নেতৃত্ব দেখার খুব কাছ থেকে আপনার সৌভাগ্য হয়েছে। আপনি কি মনে করেন বেগম খালেদা জিয়ার জায়গাটি, তার পুত্র জনাব তারেক রহমান নেতৃত্বের জায়গাটি আপনাদের সকলকে নিয়ে, সেটি কি তিনি করতে পারবেন কিনা? দেখুন, নেতৃত্ব তো এমন একটা জিনিস, এবং এই নেতৃত্ব সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসেন, তখন আমরা একদম একদম তরুণ আর একদম একটু ভয় পেতাম। ওনার নেতৃত্ব আমাদের ভালো লাগতো, কিন্তু আমরা একটু, এবং ওনার দূরদর্শিতা সব কিছুই আমরা আজকে এনজয় করছি। ওনার ধারাবাহিকতা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি লড়াই করে গেছেন। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছেন, এটা একটা ইতিহাস, যে ইতিহাসের কারণে পাবলিক তাকে এত ভালোবাসে। তো সেই কারণে আমি বলবো যে তারেক রহমান সাহেবের আমরা যেমন দেখতে পাচ্ছি যে তার যে পরিকল্পনা, তার যে নেতৃত্ব দেওয়ার যে যে গুণ, এবং যেভাবে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, সব কিছু ছাপিয়ে তিনিও কিন্তু মা এবং বাবার মতোই সমানভাবে দক্ষ। এখন এটাকে কতটা কি করতে পারবেন সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে আমরা আস্থাশীল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে এত বড় সম্মান নিয়ে বিশ্বের বুকে একটা ইতিহাস হয়ে চলে গেলেন, সেই ইতিহাস কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু সৃষ্টি করে গেছিলেন। তা আজকে তারই সন্তান যখন আমাদের নেতৃত্বে আছেন, আমরাও ইনশাল্লাহ বাংলাদেশকে সত্যিকারে বাংলাদেশে রূপান্তরিত করতে পারবো। ধন্যবাদ। ফিরতে চাই আবারও আপনার ব্যক্তিগত রাজনৈতিক জীবনে। যদি দেখতে চাই আপনার জীবনে প্রাপ্তি, তাহলে অনেক দেখতে পাবো। আশা কোনো কিছু নিয়ে সামনে করছেন কিনা? আমি সবসময় পজিটিভ চিন্তা করি, আমি কোনোদিন কিন্তু নেগেটিভ চিন্তা করি না। অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছি আমি জানি, তারপরেও কিন্তু আমি কোনোদিন কাজে কোনো আশা নিয়ে যে করা, এটা কিন্তু কোনোদিনই করি নাই। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, দলও আমাকে অনেক দিয়েছে। এটা আল্লাহর তরফ থেকে এবং দলের তরফ থেকে এসছে। কাজে আশা বলতে আর কি, এখন তো একদম শেষ বয়স। আশা একটা ছিল নির্বাচন করার, সেটা আমার হয়নি। এই প্রাপ্তিটা আমার দুঃখজনক, আর অন্য কিছু না। একেবারেই আপনার সাবলীল উত্তর পাচ্ছি আমি সবগুলো প্রশ্নে। আমার খুবই ভালো লাগছে এবং প্রাণোজ্জ্বল আজকে একটি ইন্টারভিউ আমি নিচ্ছি। সেই সৌভাগ্য করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করার জন্য। আমি একেবারেই আপনার ব্যক্তি জীবনে ফিরতে চাই, যে ব্যক্তি জীবনে নিজেকে সফল একজন রাজনীতিবিদ আমিই বলেছি, কিন্তু ব্যক্তি জীবনে নিজেকে সফল ভাবেন কিনা? দেখুন, ওইভাবে কোনোদিন চিন্তা করি নাই, সফল না বিফল চিন্তা করি নাই। আমি তো বলছি, আমি সব পজিটিভ চিন্তা করি, আমি কোনো নেগেটিভ চিন্তা করি না। কাজে আমি আমার পরিবার নিয়ে কিংবা আমার নিজেকে নিয়ে আমি মোটামুটি খুশি। আল্লাহ আমাকে যেভাবে রেখেছে ওটাতে আমি খুশি। কাজেই সফল লাকি ওইগুলো নিয়ে কোনো সময় চিন্তা করি নাই, এই পর্যন্তই। অনেক হেভিওয়েটকেও আমরা দেখেছি যে একেবারে আমরা কনফার্ম ছিলাম তিনি নমিনেশন পাবেন, কিন্তু তিনি নমিনেশন পাননি, এবং বিদ্রোহী থেকেও আমরা করতে দেখছি তাদেরকে। তো এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? না, এটা হেভিওয়েট কেন পেল না, হয়তো তার এলাকায় সম্পৃক্ততা ছিল না, কিংবা এই 17 বছর সে হয়তো নেতাকর্মীকে দেখে নাই, এসব অনেক কারণ থাকতে পারে। আমরা তো আর
ওইভাবে জরিপ করে তবে আমরা কিছু খোঁজ খবর রাখি, কারা ছিল আমাদের সাথে, কারা নাই। সেইখানে কিছু আমাদের নেতাকর্মী যারা ইয়াং গ্রুপ, যারা এই আন্দোলনে সংগ্রাম করেছে, তারা আশা করেছে যে তারা হয়তো, কিন্তু নির্বাচনের জন্য কতগুলো ক্রাইটেরিয়া লাগে, যে ক্রাইটেরিয়াতে কাজে অনেকে বাধা, অনেকে মানে পায়নি, অনেকে পেয়েছে। এটাই মেনে নেওয়াটাই কি আসলে রাজনীতি কিনা? দল করতে হলে অবশ্যই মেনে নিতে হবে, কারণ দলের একটা চিন্তা ভাবনা থাকে, একটা কৌশলগত একটা নির্দেশনা থাকে, সেই কৌশলগত নির্দেশনা আপনাকে মানতেই হবে। আপনার কাছে আমি ফিরতে চাই যে বিএনপি সম্পর্কে ঢালাও কিছু অভিযোগ করা হয় আপনাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো থেকে। চাঁদাবাজিতে যুক্ত হয়েছে 5ই আগস্টের পরে বিএনপি, ইত্যাদি ইত্যাদি কাজ করছেন, যে সকল কাজগুলো আসলে জনগণ টেম্পু স্ট্যান্ডবাজি করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনলাইনে আপনাদেরকে ট্রায়াল করা হচ্ছে, ট্রল করা হচ্ছে আপনাদেরকে নিয়ে। এই বিষয়গুলো নিয়ে স্থায়ী কমিটির মিটিংয়ে আপনারা যখন আলাপ আলোচনা করেছেন কিনা কখনো, যে এই বিষয়গুলো কিভাবে আসলে রাশ টানা যায়, কিংবা আপনারা কি শুধু এটা অভিযোগ হিসেবেই নেন নাকি কিছু সত্যতা আছে? অভিযোগ হিসেবে আমরা কিছুটা তো গ্রহণ করি যদি সত্যতা থাকে, এবং যে কারণে আপনি দেখেছেন যে 5ই আগস্টের পরে অনেক বহিষ্কার হয়েছে দল থেকে, এবং কিন্তু এত বড় একটা দলকে কন্ট্রোল করা সম্ভব না। আর কিছু অভিযোগ ভিত্তিহীন, সেটাও আমাদের চিন্তা করতে হয়। আমরা যে আসলেই যে ঢালাওভাবে সেটাকে আমরা মেনে নিলাম তা নয়, সেখানে আমরা খোঁজ খবর করে জানতে চাই ঘটনাটা কী। কাজে আজকে যে বিএনপিকে ডাউন করার জন্য অনেক ধরনের চক্র, বিশেষ করে সোশ্যাল মিডিয়া দেখবেন যা তা কথা লিখছে। এই সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কিছু বলে লাভ নাই, বরঞ্চ আমরা যদি কিছু সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারি, এছাড়া তার কিছু করার উপায় নাই। এটা তো সোশ্যাল মিডিয়া। তারপরে আপনারা দেখেছেন এই যে পিনাকি, তারপরে এই যে কি ইলিয়াস, এরা যেসব বক্তব্য দেয়, জ্যাকব, এইসব বক্তব্যগুলো তো পাবলিককে নানা রকমভাবে বিভ্রান্ত করে। তারপরেও আমি মনে করি এখন হয়তো পাবলিক বুঝতে পারছে কোনটা সত্য কোনটা মিথ্যে। কারণ এই 5ই আগস্টের পরে এই যে সময়টা গেল, এই সময় কিন্তু তারা দেখছে শুধু যে বিএনপি ঢালাওভাবে যে মিথ্যা কথাগুলো বলা হয়েছে সবটা যে সত্য না, সেটা কিন্তু এখন প্রমাণ হচ্ছে। এই পর্যায়ে আমি একটু জানতে চাই, কখনো কি কোনো অত্যাচার অবিচারের পরে এমন মনে হয়েছে যে আমার রাজনীতিতে আসা আসলে উচিত হয়নি? না, অত্যাচার অবিচার যেটা হয়েছে সেটা তো ধরেন হয়তো ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে জেল কেটেছি, এগুলো করেছি, সেগুলো আমার কষ্ট হয়েছে, কিন্তু ওইভাবে চিন্তা করি নাই যে রাজনীতিতে আসবো না, কি আমার আসা উচিত, এটা চিন্তা করি নাই। মানে স্ট্রং ছিলেন ভেতর থেকে? স্ট্রং ছিলাম সবসময়। আমি এই পর্যায়ে জানতে চাই, বিএনপির চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এমন কোনো আপনার স্মৃতি আছে কিনা যেটা আসলে এই যে নাম বলার পরবর্তীতে আপনার মাথায় হয়তোবা ঘুরপাক খায়, বা যে স্মৃতি আপনাকে বিস্মিত করেছে যে না, এই স্মৃতিটা আমাদের সবার জানা দরকার? দেখুন, আমি তো তাকে খুব ছোট দেখেছি। আমাদের চেয়ারম্যান সাহেব, যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন, যিনি বিএনপির নেতৃত্ব, তিনি কিন্তু আমাদের সকলের চেয়ে অনেক ছোট। আমরা তাকে তার মার সঙ্গে আমরা করেছি, রাজনীতি করেছি, এবং তার ওই সময়কার ছোটো ছোটো কিছু ঘটনা, হ্যাঁ ওগুলো আমার খেয়াল পড়ে, দেখেছি, এবং সেই সময় থেকে দেখেছি তার রাজনীতির প্রতি তার একটা আকর্ষণ ছিল, বিশেষ করে মায়ের সব কাজের প্রতি। মা যেটাই করতো, ছাত্রদলের বিভিন্ন গিয়ে চিঠি দেওয়া, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন অংশগ্রহণ করতে, তারপরে 2001 সনে তো আমাদের বিজয়টা সম্পূর্ণভাবে নিয়ে আসেন তো আমাদের বর্তমান চেয়ারম্যান, উনি ওনার কিছু গ্রুপ করে 2001 সনে যেভাবে প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ইউনিয়নের নেতা কর্মীর নাম তুলে যেভাবে সুন্দর করে নির্বাচনটা করলেন, এটা একটা বিরাট ঘটনা, বিরল ঘটনা। মানে তখন উনি নির্বাচনটা পরিচালনা উনি কিন্তু সামনে না, পিছনে থেকে ওনারা কাজ করেছেন, এবং সম্পূর্ণ বাংলাদেশের কোথায় কোন নেতা, কোথায় কয়টা ইউনিয়নে কে আছেন, কি আছেন, সমস্ত প্রযুক্তির মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে এনেছিলেন। এবং যে কারণে কিন্তু 2001 সনে আপনারা দেখেছেন বিএনপি কিন্তু বিপুলভাবে বিজয় লাভ করে। একেবারে স্পষ্ট উত্তর পেয়েছি। রাজনীতি করতে যে আজকে আমাদের সাথে এমন একটি, আমি চাই আপনি আমাদের সাথে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করুন, যেই ঘটনা আপনার মনে হয়েছে
যে আমি রাজনীতিবিদ হিসেবে আসলেই আমি সার্থক, ওই ঘটনাটা ঘটার পরে আপনার মনে হয়েছে? দেখুন, যেদিন শেখ হাসিনার পতন হয়, শেখ হাসিনা পালিয়ে যায়, সেদিনই আমাদের মনে হয়েছে হ্যাঁ, আমাদের রাজনীতি সার্থক হয়েছে, ওনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। এটাই হলো সবচেয়ে বড় ঘটনা। আপনার পরবর্তী প্রজন্মকে রাজনীতিতে আনার আপনার ইচ্ছেটা ঠিক কতটা, বা রাজনীতিতে প্রতিষ্ঠিত করে যাবেন কিনা? না, আমার পরবর্তীতে কোনো আমার প্রজন্ম তারা কেউই রাজনীতিতে আসবে না। তবে এখানে একটা ব্যাপারে আমি একটু আপত্তি আছে, আমার দলের কাছেও আছে, সেটা যদিও সেটা এখানে আমাদের যাদেরকে এবার নির্বাচনে প্রার্থী করেছেন, সেটা কিন্তু সবই উত্তরাধিকার সূত্রে, মাঠের মেয়ে কিন্তু কেউ পায় নাই। এটাই আমাদের, এই জায়গাটাই আমাদের একটা কথা রয়ে গেছে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, অনেকক্ষণ আমাদেরকে সময় দিলেন, সেজন্য অশেষ কৃতজ্ঞতা মোহনা পরিবারের পক্ষ থেকে আপনাকে। আপনার শরীর অসুস্থ কিছুটা, তারপরেও আপনি এতক্ষণ আমাদেরকে সময় দিলেন। সর্বশেষ বলতে চাই, তরুণ রাজনীতিবিদদের উদ্দেশ্যে, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনার আসলে বক্তব্যটুকু যদি তুলে ধরতেন। দেখুন, তরুণ রাজনীতিবিদদের সাধারণত দেখা যায় তরুণরাই দেশটাকে গড়ে তোলে। সব সময় বাংলাদেশের ইতিহাসে আপনারা তাই দেখেছেন, যতগুলো ক্রাইসিস মোমেন্টে তরুণরা কিন্তু সবার আগে ঝাঁপিয়ে পড়ে। আজকে তো তরুণদের মধ্যে যে চিন্তা চেতনা, যে আমাদের যে সমাজটাকে নষ্ট হয়ে গেছে, সেই সমাজটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব তাদের। কাজে তাদেরকে আজকে মানে নির্বাচনের পরে, আমি সে বিএনপি হোক কিংবা অন্য কোনো দলের হোক, তাদেরকে সে সততা নিয়ে দেশ গড়ার চিন্তা করতে হবে। এটাই হলো আমাদের তাদের প্রতি বার্তা। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার সাথে খুব ভালো একটি প্রাণোজ্জ্বল ইন্টারভিউ আমরা সময় কাটালাম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলাম আমাদের অন্যতম বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আপনারা সকলেই তাকে চিনেন, আপনারা জানেন। আমরা আমাদের পর্বের শেষ করার আগ মুহূর্তে ওই দিনের অতিথি, যিনি আজকে আমাদের অতিথি থাকেন, মানে যিনি যে পর্বের অতিথি থাকেন, সেই অতিথির একটি কথা কোড দিয়ে আমরা আমাদের পর্ব শেষ করি। আজকে তার সাথে কথা বলে, এতক্ষণ কথা বলে যেই কথাটি কোড আকারে আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, আবারও রিপিট করতে চাই, সেটি হলো, সেলিমা রহমান সবসময় পজিটিভ চিন্তাভাবনা করেন, তিনি কখনো নেগেটিভিটি তার মধ্যে আনতে দেননি, যার ধারাবাহিকতার প্রমাণ আজকেও আমি পেয়েছি। আজও তিনি ঠান্ডাজনিত কিছুটা অসুস্থতায় ভুগছিলেন, কিন্তু আজকে যেহেতু উনি আমাদেরকে আগেই সময় দিয়েছিলেন, উনি তার অসুস্থতাকে ছাপিয়ে ইন্টারভিউকালীন সময় আমার মনে হয় উনি ভুলেই গিয়েছেন যে উনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন। এই যে পজিটিভিটি, এই যে তারুণ্যের শক্তি, তিনি আমার মায়ের বয়সী চেয়েও বড় হবেন, কিন্তু তার মধ্যে এখনও যে তারুণ্য কাজ করে, এই তারুণ্য হতে পারে আমার আপনার সকলের জন্য অনুপ্রেরণা। নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি, নতুন কোনো স্থানে আবারও আপনাদেরকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত সাড়া দাও বাংলাদেশ তথা মোহনা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।